সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক, অধ্যায় 18। কাজের জায়গা পর্যন্ত কালাচাঁদকে যেতে হলো না। পথে নেত্তর সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু দেখা হওয়া মাত্রই তার সঙ্গে ফিরলে স্বীকার করতে হয় যে তার সঙ্গে দেখা করাই এ পথে আসার উদ্দেশ্য। সে উদ্দেশ্য স্বীকার করা কালাচাঁদের পক্ষে হঠাৎ অত্যন্ত কঠিন হয়ে উঠল। আরে নেত্য যে, মাইরি দাঁড়া একটু, এই 4 পয়সার বিড়ি কিনেই আসছি। সৌভাগ্যক্রমে নিকটস্থ বিড়ির দোকানটা তার চোখে পড়েছিল। নিজের উদ্ভাবনী শক্তিতে বেশ একটু খুশি হয়েই সে বিড়ির দোকানের দিকে ব্যস্তভাবে ছুটল। আমার বলে মরবার সময় নেই, দাঁড়াবো। এত রাতে গিয়ে কখন যে রান্না চড়াবো আর কখনই বা গিলব তা জানি নে। নেত্য কালাচাঁদের অনুরোধের সম্মান না রেখে এগিয়ে চলল। বিড়ি কটা কিনে নিয়ে ছুটে গিয়ে নেত্তর নাগাল ধরে কালাচাঁদ হাঁপাতে হাঁপাতে বলতে বলতে চলল, বিড়ির দোকানে তল্লাটে যদি থাকে তো এই একটিই আছে, জানিস নেত্য। নেত্তর দিক থেকে বিড়ির দোকানের শ্রেষ্ঠতা সম্বন্ধে কোনো কৌতূহলের আভাস পাওয়া গেল না। এমনই মিঠে কড়া বিড়ি আর কোথাও পাবি নে, নইলে সেই কোন মুল্লুক থেকে এখানে আসি বিড়ি কিনতে। নিজের কাছেই নিজের কৈফিয়তটা কেমন জোলো ঠেকছিল। নেত্তর দিক থেকেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কালাচাঁদ কৈফিয়ত ছেড়ে জিজ্ঞেস করল, তোর যে এত দেরি হলো নেত্য, গেছলি কোথাও? এ প্রশ্নের উত্তর না দিলে হয়তো তার লজ্জাকর ব্যর্থ প্রতীক্ষার কাহিনী আঁচ করে ধরার সুযোগ কালাচাঁদ পায়। সুতরাং আর নেত্তর নীরব থাকা হলো না। যাবো আর কোন চুলোয়? সেই রোজ রোজ বলে, একবারটি আসিস নেত্য, তাই দেখতে গেছলুম। কালাচাঁদ আশ্চর্য হল। প্রতিদিনের নির্দিষ্ট স্থানে কেন সে আজ নেত্তর অপেক্ষায় দাঁড়ায়নি তার কৈফিয়ত নেত্য তাহলে আর চাইবে না? কিন্তু কৈফিয়ত না চাওয়ার জন্যে নেত্তর ওপর তার মন অকারণে হঠাৎ রাগ যে কেন করে বসল তা সে বুঝতে পারল না। এবং এতক্ষণে তার মনে পড়ল, নেত্তর কাছ থেকে আজ সে কল্পিত ও সত্যর সমস্ত সম্বন্ধ ছিন্ন করার সংকল্প করে বিদায় নিতে এসেছে। বিদায় নেবার ভূমিকাটা এ পর্যন্ত যথাযথ হয়নি বটে, কিন্তু দেরি করাও যায় না। অসুস্থ পাঁচি যে একলা ঘরে আছে। কিন্তু সে কথা আরম্ভ করাও যে শক্ত। যদি নেত্য তার জাতির ও বৈধব্যের কথা তুলে বিয়েতে আপত্তি জানালে নিজেকে অপমানিত বোধ করে। তার সঙ্গে সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করতে হবে বলে তাকে আঘাত দেবার কোনো দরকার আছে কি? কালাচাঁদ শুধু বললে, তোর সঙ্গে একটা কথা আছে নেত্য, জরুরি কথা। এই একটি জরুরি কথাই নেত্য সন্ধ্যের পর থেকে আশঙ্কা করে শিউরে উঠছিল। ক্ষণিক কম্পিত স্বরে সে জিজ্ঞাসা করলে, কি? চল না বলছি। দুজনে নীরবে এগিয়ে চলল। শহরের ভদ্রপল্লী ছাড়িয়ে ক্রমশ তারা শহরতলির ইতর পাড়ায় এসে পড়েছে। গ্যাসের আলোর জায়গায় পথের দূরে দূরে কেরোসিনের বাতি মিটমিট করে জ্বলছিল। পথও সংকীর্ণ হয়ে এসেছে, কর্দমাক্ত দুর্গন্ধ নোংরা। সংকীর্ণতর আর একটা গলিতে বেঁকে নেত্য আবার জিজ্ঞেস করল, কি কথা বললে না? বলছি, অত তাড়া কিসের? না হয় আজ তোর বাড়ি 2টি খাবো, খেতে দিবি নে? তা খাও না, আমার রান্না তো পছন্দ হয় না, তাই এতদিন বলে বলেও খাওয়াতে পারলুম না। আজ খাবে তো বলো। নেত্তর আশা হচ্ছিল কথাটা এমন কিছু নাও হতে পারে, না হওয়াই সম্ভব। না না, খাবো কি, ঠাট্টা করে বললুম বলে। আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। আমায় তো শুধু ঠাট্টাই করবে। কেন, এক্ষুনি বাড়ি না গেলে আর চলে না? এক্ষুনি বাড়ি না গেলে যে কেন চলে না সে কথা জানাতে গেলে নিজের কাছে নিজের অকারণ জবাবদিহি করা বোধহয় একটু বেশি কঠিন হয়ে পড়ে। তাই কালাচাঁদ সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বললে, না না, অনেক রাত হয়েছে, দেখছিস না। তারপর খানিক থেমে বললে,
না হয় কালই তোকে সব বলবো ক্ষণ। বুঝেছিস নেত্য? এখন যাই। যত সময় যাচ্ছিল পাঁচির প্রতি তার কর্তব্যের অবহেলা তাকে তত অধৈর্য করে তুলছিল। খপ করে কালাচাঁদের হাতটা ধরে ফেলে নেত্য বললে, না না, এখন কিছুতেই যাওয়া হবে না। খাও না খাও, এই এতখানি পথ হেঁটে এসে একটু না জিরিয়ে তোমায় যেতে হবে না। কালাচাঁদ সে হাতের আকর্ষণ অমান্য না করে আপত্তির স্বরে বললে, এত রাতে লোকে কি ভাববে বলতো? কি আর ভাববে, ভাবুক না, যা খুশি। কালাচাঁদ শুধু অনুভব করল তার প্রিয়তমার মুষ্টি তার হাতের ওপর দৃঢ়তর হয়। ভাবুক যে যা খুশি, কুছ পরোয়া নেই। এই তো উচ্ছৃঙ্খল নির্ভয় বেপরোয়া যৌবনের বাণী। মজুরের রক্তস্রোতে যৌবন তো ভিন্ন ভাষায় কথা কয় না। হয়তো কালাচাঁদ নিজের সঙ্গে সংগ্রাম করছিল, হয়তো একবার মনে হয়েছিল আসন্ন দুর্যোগের অজুহাত দেখিয়ে যেতে চাইবে, কিন্তু নীরব মুষ্টির আকর্ষণ সমস্ত অজুহাতকে উপহাস করে যে। নেত্য দরজার তালা খুললে চাবি দিয়ে। বাড়িওয়ালি গয়লানি সামনের আটচালায় ডিপে নিয়ে গোশালার তত্ত্বাবধান করছিল বোধহয়। জিজ্ঞেস করলে, এত রাত হলো যে নেত্য? এই হলো বলে নেত্য দরজা খুলে ভেতরে ঢুকে কালাচাঁদকে আহ্বান করলে। ডিবের ক্ষীণ আলোকে দূর থেকে গয়লানি বোধহয় কালাচাঁদকে দেখতে পেয়েছিল। গোয়ালের তত্ত্বাবধান ছেড়ে কৌতূহলী হয়ে এগিয়ে এসে বললে, আমি আবার ভেবে মরি, তা এখন আর রান্নাবান্না হবে কি করে? সন্দেহ মিশ্রিত কুৎসিত কৌতুকে তার ফোলা মুখের অপূর্ব পরিবর্তন উপভোগ্য, কিন্তু নেত্যর সময় ছিল না। মুখ ঝামটা দিয়ে সে বললে, অত আদিক্ষেতা আবার কবে থেকে হলো গো তোমার? আমার খাবার জন্যে ভেবে মরছ? হাঁ করে দেখছ কি? রাস্তা থেকে লোক ধরে এনেছি। ও মা, ভালো কথা বলতে এলাম তো মুখ দেখো না। হাঁ করে দেখছ কি? হাঁ করে দেখব কেন লা? আমরা কি পুরুষ মানুষ দেখিনি, না আমাদের বয়স ছিল না? এতদিনে তোর সুমতি হয়েছে, তাই একটু আহ্লাদ জানাতে এলুম। তা মুখ দেখো না, ঝাঁটা মার। গয়লানি বকবক করতে বেরিয়ে চলে গেল। কালাচাঁদের হঠাৎ মনে হলো ঘরের বন্ধ বাতাসে নিঃশ্বাস আর টানা যাচ্ছে না। না নেত্য, আমার থাকার উপায় নেই, বৃষ্টি নামার আগেই আমায় পৌঁছতে হবে। নেত্য কিছু বললে না, কিন্তু কাতর করুণ দুটি চোখ তুলে তার দিকে শুধু তাকালে। সেই দৃষ্টিতে অনাদিকালের সমস্ত প্রিয় বিরহ শঙ্কিতা নারীর অশ্রুসিক্ত মিনতি। সে দৃষ্টিকে অবিশ্বাস করা যায় না, তার অসম্মান করা অসম্ভব। সমস্ত সংকল্প ও সংস্কারগত সমস্ত দ্বিধা পরিত্যাগ করে কালাচাঁদ বললে, আচ্ছা, আজ আর তোর ভাত না খেয়ে যাচ্ছি নে। কেমন হলো তো? কিন্তু একটু তাড়াতাড়ি কর নেত্য। এত দেরি যখন হয়েছে, আর একটু দেরি হলে পাঁচির খুব বেশি ক্ষতি বোধহয় হবে না। আর সে কথা নেত্যকে তো অন্যদিন জানালেও চলে। কালাচাঁদ নেত্যর রন্ধনের উদ্যোগ বসে বসে দেখতে লাগল। আর তো কিছুই নেই, বৃষ্টির দিন, ডালে চালে চড়িয়ে দিই কেমন? তুমি আবার বেশি ঝাল খাও না। তুমি না এলে আজ আর হাঁড়ি ঠেলতু ভেবেছ? দুটো মুড়ি চিবিয়ে পড়ে থাকতুম। তাই কেন করলি না? এত হাঙ্গামা করার কি দরকার ছিল? কি ছিল তা তুমি কি বুঝবে? নেত্য কটাক্ষ হেনে হাসল। এক পশলা বৃষ্টি রান্না খাওয়ার মধ্যে হয়ে গেল। কালাচাঁদ পান নিয়ে বললে, চললুম তাহলে নেত্য। নেত্য মাথা নিচু করে রইল। চললুম, বুঝেছিস? না, বুঝিনি। এখনই তো আবার বৃষ্টি আসবে। তা বলে সমস্ত রাত এখানে বসে থাকব নাকি? তা থাকলেই বা। নেত্যর হঠাৎ বাইরে কি দরকার পড়ে গেল। কালাচাঁদ খানিক দাঁড়িয়ে রইল, কিন্তু নেত্য এলো না। বাইরে বেরিয়েও নেত্যকে কোথাও দেখা গেল না। কিন্তু আর অপেক্ষা করা যায় কেমন করে? অদৃশ্য নেত্যর উদ্দেশ্যে তাহলে আসি নেত্য বলে হেঁকে কালাচাঁদ বেরিয়ে পড়ল। অন্ধকার কর্দমাক্ত পথ,
তারাহীন আকাশ বিদীর্ণ করে বিদ্যুৎ চমকাচ্ছিল। খানিক দূরে যেতেই আবার মুষলধারে বৃষ্টি নামল প্রচণ্ড ঝড়ের সঙ্গে। কিন্তু পাঁচি যে একা আছে। ভিজে ভিজেই কালাচাঁদ চলল। অদূরে সশব্দে একটা বাজ পড়ল। দরজা যে কারণেই হোক শুধু ভেজানো ছিল। ঠেলতে কালাচাঁদকে হলো না। একটু আঘাতেই খুলে গেল। একটা কেরোসিনের ডিবে বাতাসের অত্যাচারে নিবু নিবু হলেও কোনো রকমে আত্মরক্ষা করেছিল। কালাচাঁদ দরজাটা বন্ধ করে দিলে। বিছানার একপাশে পাঁচি বোধহয় ঘুমিয়ে পড়েছিল। তার কোনো সাড়া পাওয়া গেল না। অধ্যায় 19। অনেক দিন বাদে আহ্লাদি বাড়ি এসেছে। আসতে সে চায়নি, কিন্তু তার মার বিশেষ জেদে তাকে আসতেই হয়েছে। জানো মা, মিস রিং কীরকম লম্বা? ওই বাবার মাথার ওপর আর এক হাত, আর তেমনিই রোগা, যেন বেরস কাঠ। অত ধাড়ি মাগি মা, বিয়ে হয়নি। আমি প্রথম ভেবেছিলুম বুঝি ফাদারের বউ। ফাদার কে? ওই যে সাহেব গো, তাকে আমরা ফাদার বলি কি না? মিস রিং ফাদারের কে হয় তাহলে? কে আবার হবে? কেউ না। আহ্লাদির মা কাপড় কাচা থামিয়ে গালে হাত দিয়ে চোখ দুটো প্রায় বার করে বললে, ও মা, ওই অত বড় আইবুড়ো মাগি পরপুরুষের সঙ্গে অমন করে থাকে? সঙ্গে থাকবে কেন? মিস রিংয়ের ঘর আলাদা, ফাদারের আলাদা। ওরা তো আর বরকনে নয়। হোক ঘর আলাদা, এক জায়গায় থাকে তো। মাগো কি ঘেন্না! এমনিতর তাদের কথাবার্তা হয়। আহ্লাদি অনেক কিছু দেখে এসেছে, অনেক নতুন কিছু শিখে এসেছে। সে সমস্ত বলার জন্যে, তা নিয়ে বাহাদুরি করার জন্যে তার বুক আইঢাই করে। কিন্তু এই বড় দুঃখ যে মা সেসব কথা বেশি বোঝে না, এবং মাকে শুনিয়েও বেশি লাভ নেই। তার নতুন সেমিজ ও কাপড় কটাকে দিনের মধ্যে অন্তত 10 বার সে পরে আর তুলে রাখে। শশী এসে মাকে তাড়া দিয়ে বলে, ভাত দে মা শিগগির, বড় খিদে। কিরে দিদি, কখন এলি? আহ্লাদি তাড়াতাড়ি বই খাতা স্লেট বার করে হঠাৎ অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশুনো আরম্ভ করে। শশীর কথা তার কানেও যায় না। শশী কাছে এসে স্লেটটায় টান দিয়ে বলে, শুনতে পাস নে, ডাকছি? জ্বালাতন করিস নে শশী। আমার বলে এই ছুটির মধ্যে কতখানি পড়া শেষ করতে হবে। বাবা, মিস রিং এমন নয়, বেঞ্চির ওপর মুখে আঙুল দিয়ে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখবে। যিশুর গান 3 বার করে মুখস্থ বলাবে। শশী শেষ পর্যন্ত শোনে না। মিস রিং না ফিং বলে বিদ্রূপ করে বেরিয়ে চলে যায়। আহ্লাদিকে আকাশ থেকে ধুলোয় নেমে তখন ডাকতেই হয়, শোন না শশী, সেরকম স্কুল তুই কখনো দেখিসনি। শশী দূর থেকে বলে, তুই দেখেছিস তো? তোর 5টা হাত বেরিয়েছে তো? তাহলেই হলো, আমার দেখে কাজ নেই। বিষণ্ণ মুখে আহ্লাদি বই স্লেট কোলে করে খানিক বসে থাকে, তারপর রাগ করে সেগুলো তুলে রাখে। মা ডেকে বলে, একটু ছিঁচকে করছে আহ্লাদি, কাপড়গুলো মেলে দে। পারবো না আমি। কি পারবি না কি? অমন মুখ করলে নোড়া দিয়ে থেঁতলে দেবো আহ্লাদি, শিগগির যা। না, পারবো না আমি। আমায় কেন স্কুল থেকে আনলে? আমি এখানে থাকবো না, আমায় পাঠিয়ে দাও। বটে। মা এসে গোটা কত কিল বসিয়ে দেয়, তার ওপর লাথি মেরে ঠেলে দিয়ে বলে, পারবি নে? যত বড় মুখ নয় তত বড় কথা। উনি 2 দিন খেরেস্তানের স্কুলে গিয়ে ধিঙ্গি হয়েছেন। রোশো, তোমার আবার সেখানে যাওয়া আমি বার করছি। স্কুলে ফিরে না যেতে পাওয়ার সম্ভাবনায় অত্যন্ত ভীত হয়ে কাঁদতে কাঁদতে আহ্লাদি উঠে যায়। শশী ব্যঙ্গ করে বলে, কি গো মিস ফিং, কাঁদছো কেন? বাপের সঙ্গে তাদের দেখাশোনা চিরকালই খুব কম। 3 কড়ি রাতে শুতে ঘরে আসে এবং দুবেলা 2 বার ঘরে এসে খেয়ে যায় মাত্র। সমস্ত দিন তার বাইরের ঘরটিতে সে শুধু সুটকেসই তৈরি করে। কিন্তু আহ্লাদি হঠাৎ একদিন আবিষ্কার করল যে
তার বাপের মতো অমন অক্লান্ত বিরক্তিহীন শ্রোতা আর নেই। মার হাত থেকে ছাড়া পেয়েই সে এখন বাপের কাছে গিয়ে বসে। এই কদিন বাদে আবার আমায় সেখানে পাঠিয়ে দেবে তো বাবা? আর সেখানে গিয়ে কি হবে মা? না বাবা, তুমি পাঠিয়ে দেবে বলে এনেছো, তোমায় পাঠিয়ে দিতেই হবে। আচ্ছা, দেব মা। খানিক সময় গেলে আহ্লাদি বলতে আরম্ভ করে, সেখানে বাবা খুব ভালো। সকালবেলা ঘণ্টা বাজলো, আমি উঠলুম, মুখ টুক ধুলুম, তারপরেই খাবার। শুনছো তো বাবা? হুম। তারপর কাঠের ডেস্কে বসে, ডেস্ক কি জানো তো বাবা? হুম। আহ্লাদির সন্দেহ হয় বাবা বোধহয় মন দিয়ে শুনছে না। তবু খানিকক্ষণ সেখানকার কথা বিনা বাধায় বলতে পাওয়াতে যথেষ্ট আনন্দ আছে। আহ্লাদি সকাল থেকে রাত্রি পর্যন্ত তার প্রতিদিনের কার্যের তালিকা দিয়ে যায়। স্কুলের সঙ্গিনীদের চরিত্র বিশ্লেষণ করে এবং অবশেষে ক্লান্ত হয়েই উঠে যায়। সকালে উঠে একদিন আহ্লাদি জিজ্ঞেস করলে, মা, আজ রবিবার না? অত শত জানি না বাপু, বলে মা ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু খানিক বাদে ঘর থেকে অদ্ভুত চিৎকার শুনে চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, ও আবার কি ঢং রে আহ্লাদি? আহ্লাদি তখন হাঁটু গেড়ে বসে হাত জোর করে উচ্চ স্বরে গান আরম্ভ করেছে। আমরা অবোধ শিশু, তুমি ত্রাতা পিতা যিশু। আহ্লাদির মা বিস্মিত ও বিরক্ত হয়ে ঘরে ঢুকে দেখলে শশী হেসে লুটোপুটি খাচ্ছে ও তার হাসিকে উপেক্ষা করে আহ্লাদির অবিচলিতভাবে গান চলেছে। কি হচ্ছে আহ্লাদি? গান থামিয়ে গম্ভীর সুরে আহ্লাদি বলে, বা পেয়ার করছি তো। তারপর মা ও ভাইয়ের অজ্ঞতা দূর করবার জন্যে বিশদভাবে ব্যাখ্যা করে বোঝালে যে রবিবার সকালবেলা উঠে এমন করতে হয়, না করলে যে ঈশ্বর রাগ করেন। খেদি একদিন শশীর মতো হেসেছিল। তাকে মিস রিং কীরকম বকলেন, বললেন হাসলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। সেখানে একবার ওরকম করে হেসে দেখিস দেখি শশী। আহ্লাদি অর্ধসমাপ্ত গান আবার আরম্ভ করবার উদ্যোগ করছে দেখে মা তার ঘাটটা ধরে ঝাঁকুনি দিয়ে বললে, ঢের বেয়াক্কিলেপানা হয়েছে, এখন ঘুঁটেগুলো দেওয়াল থেকে ছাড়াও গিয়ে দেখি। গান গাইতে আর হবে না। আজকের অপমানটা আহ্লাদির বড় বেশি বাজল। সে গোঁজ হয়ে বসে রইল, নড়ল না। ধমক খেয়ে জানালে আজ রবিবার, তাকে কাজ করতে নেই। নড়াটা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে উঠোনে ফেলে মা এক প্রচণ্ড চড় তার পিঠে বসিয়ে দিলে। তারপর সপ্তমে গলা তুলে আরম্ভ করলে, মেয়ের নিকুচি করেছে, দিন দিন চাল্লি বাড়ছে না। উনি স্কুলে পড়ে নবাবজাতি হয়েছেন। বিবির এখানকার ভাত মুখে রোচে না, কাজ করতে গেলে হাতে কুট হয়। আবার রবিবার কাজ করবেন না, গাওনা করবেন। সঙ্গে সঙ্গে পৃষ্ঠে মুষ্টিবর্ষণ ও পদাঘাত। আজ আহ্লাদি বিদ্রোহ করল। হঠাৎ কাঁদতে কাঁদতে মার হাত ছিনিয়ে ছুটে বাইরে গেল। পিছন থেকে মা আশীর্বাদ করল, বেরো বেরো, একেবারে কেওড়াতলা যা, আর যেন তোর মুখ আমায় না দেখতে হয়। কেওড়াতলায় যেতে আহ্লাদি অবশ্য পারল না। যাবার জন্য জায়গাও সম্প্রতি চোখে পড়ল না। পাঁচি মাসির সঙ্গে তার মায়ের কদিন মনোমালিন্য হওয়ায় মাসির বাড়ি যাওয়া তাদের নিষেধ হয়ে গেছিল। মায়ের ওপর প্রতিশোধ নেবার জন্যেই হোক বা মাসির প্রতি স্বাভাবিক অনুরাগের জন্যেই হোক, সেই মাসির বাড়ির ভিতর ঢুকেই সে ডাকলে, মাসিমা গো। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সকালবেলা হলেও মাসির রান্নাবাড়ির কোনো উদ্যোগের চিহ্ন সে দেখতে পেলে না। ভিতরের ঘরের দরজাটা ভেজানো ছিল। সে ঘরে থাকলে মাসি নিশ্চয়ই উত্তর দিত। এমন করে ঘরের দরজা খুলে হাট করে রেখে মাসি কোথায় যে যেতে পারে তাও সে ভেবে ঠিক করতে পারলে না। পুকুরের ঘাটে মাসি যে নেই তা সে আসবার সময় লক্ষ্য করেছে। কৌতূহলী হয়ে ভিতরের যে দৃশ্য তার চোখে পড়ল তাতে তার সমস্ত কান্না এক পলকে স্তব্ধ হয়ে গেল। অর্ধ উলঙ্গ অবস্থায় পাঁচি মেঝের ওপর লুটিয়ে পড়ে আছে।
কোনো নিদারুণ রোগে বিবর্ণ বিকৃত মুখের একপাশে গলা বেয়ে রক্ত গড়িয়ে পড়েছিল বোধহয়, এখন শুকিয়ে কালো চাপড়া বেঁধে গেছে। নিস্পন্দ দেহ দেখলে প্রাণ এখনও আছে কিনা সন্দেহ হয়। একটি কলসি কাত হয়ে পড়ায় সমস্ত ঘর জলময় হয়ে গেছিল, এখনও সে জল শুকোয়নি। বোধহয় জ্বরের মাঝে দুর্বল হাতে জল গড়াতে যেতেই এই দুর্ঘটনা ঘটেছে। শুধু গেলাসটা তখনও একটা হাতের মুঠোর মধ্যে ছিল। কিছুক্ষণ বিহুবল বিমূঢ় আহ্লাদীর নড়ার ক্ষমতা ছিল না। এই আকস্মিক আঘাতের প্রথম বিস্ময় ও বিহ্বলতা দূর হলে সে ছুটে বেরিয়ে এসে চিৎকার করে ডাকলে, মা গো, বাবা গো, মাসির কি হয়েছে দেখে যাও। অধ্যায় 20। বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল। বেলা দুপুর হয়ে গেলেও আকাশ মেঘে মেঘে অন্ধকার। একঘেয়ে অস্বস্তিকর বাদলায় শহরটাকে অত্যন্ত পীড়িত, শ্রীহীন, অপরিষ্কার দেখাচ্ছিল। সজ্জিতা বার বিলাসিনীর মতো যেন তার সমস্ত নকল ঔজ্জ্বল্যটুকু এই বাদলায় ধুয়ে গিয়ে কদর্যতা, কুৎসিতা প্রকাশ হয়ে পড়েছে। অনতিবৃহৎ কাঠের একটা গাড়ির মতো লোহার চাকা দেওয়া ঘরে কাঠের লম্বা টেবিলের দুধারে বেঞ্চিতে ভিড় করে গাড়োয়ানেরা চায়ের জন্য বসেছিল। গায়ে খাকি রঙের কোট, তার ওপর নম্বরি কাপড়ের গোল তালি। গাড়ির আড্ডা অনবরত গাড়ি ঘোড়ার যাতায়াতে, কাদায়, ঘোড়ার পচা ময়লায় ও ছেঁড়া ঘাসের জঞ্জালে একাকার। একটা শ্বাসরোধকারী ঘোড়ার পচা ময়লার দুর্গন্ধে সমস্ত জায়গাটা আমোদিত হয়েছিল। গাড়ির আকারের কাঠের ঘরটার বাইরের দিকে একটা রংচটা টিনের পাত আঁটা। তাতে অস্পষ্ট ছোট ছোট লাল হরফে কেবিন ফর হ্যাকনে ক্যারেজ ড্রাইভার্স লেখা। ভেতরে একধারে একটা প্রকাণ্ড কেটলিতে চুলোর ওপর জল গরম হচ্ছিল। বাদলায় চায়ের এবং নেড়ো বিস্কুটের চাহিদা একটু বেশি। যে দুটি রোগা কালো কণ্ঠা বেরোনো ছেলে চা বিস্কুট সরবরাহ ও উচ্ছিষ্ট কাপ ধোয়ার কাজ করছিল, তারা সে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিল না। চা তৈরি করছিল কেবিনওয়ালা স্বয়ং, প্রৌঢ় মুসলমান, বেশ ভারিক্কি গোছের চেহারা। গোফদারির পরিচ্ছন্নতা ও দেহের স্থূল বাঁধুনি ভারী ট্যাঁকের সাক্ষ্য দেয়। ভিতরে ও বাইরে সমান গোলমাল। বাইরে গাড়ির আড্ডার পাশে ভিজে ফুটপাতে এসে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে গুটি কয়েক গাড়োয়ান বসে একটি ভদ্রলোককে ঘিরে বচসা করছিল। সম্মিলিত আক্রমণে নিরীহ ভদ্রলোক ব্যতিব্যস্ত হয়ে পড়ে অসহায়ভাবে চারিদিকে চাইছিলেন। হঠাৎ তার ভিতর থেকে একজন গাড়োয়ান চিলের মতো ছোঁ মেরে ঝড়ের বেগে তাঁর ডান হাতের কবজিটা ধরে টেনে নিয়ে গিয়ে একটা গাড়ির ভিতর ঠেলে ঢুকিয়ে দিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে বললে, কোথায় সওয়ারি আছে বাবু? নিরীহ ভদ্রলোকের শহরের অভিজ্ঞতা বোধহয় খুব অল্প। খানিকক্ষণ কথা কইতে পারলেন না। তারপর যখন ঠিকানা বলার মতো জ্ঞান ফিরে পেলেন, তখন রুষ্ট গাড়োয়ানের দল দরজায় এসে ভিড় করে দাঁড়িয়েছে। একজন ধমক দিয়ে বললে, আমি তো আগে 1.5 টাকা বলেছি হুজুর, আপনি যে ওর গাড়িতে চললেন। গাড়োয়ান তখন ঠিকানার অপেক্ষা না করে একেবারে ওপরে উঠে ঘোড়ার লাগাম ধরে বসেছিলেন। বললেন, আরে আমিও 1.5 টাকায় যাব। কয়েকজন গাড়োয়ানের মধ্যে এই ছোঁ মারার অন্যায্যতা নিয়ে তর্ক চলছিল। যে গাড়িতে তিনি উঠেছিলেন সে গাড়ির গাড়োয়ানের এই আকস্মিক লুণ্ঠন যত দোষেরই হোক না, ভদ্রলোক মনে মনে তাকে বোধহয় এই সংকট থেকে ত্রাণ করার জন্য আশীর্বাদ করছিলেন। গাড়োয়ান ওপর থেকে আর একবার হাঁকলে, কোথায় যাব বাবু? ভদ্রলোক জানালেন। একজন গাড়োয়ান ফুটপাত থেকে বললে, ও গাড়িতে এইমাত্র মুর্দা বয়ে এসেছে বাবু। গাড়োয়ান ঘোড়া দুটোকে ছিপটি লাগিয়ে গাড়ি হাঁকিয়ে বললে, তোর। ভদ্রলোক বুঝলেন কি না বলা যায় না। গাড়োয়ানদের মধ্যে হাসাহাসি পড়ে গেল।
কেবিনের এক প্রান্তে একটা বেঞ্চির ওপর বসে অশান্ত কর্মকার অন্যমনস্কভাবে কেবিনের কাঠের জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। গাড়ির আড্ডার এই সকল নিত্য নৈমিত্তিক ঘটনা অবশ্য তার চোখে পড়েনি। মনে মনে সে একটা চিঠির খসড়া করছিল। প্রতিবেশী গাড়োয়ানের থেকে সামান্য অপরিচ্ছন্নতা ছাড়া বেশভূষার আর কোনো পার্থক্য না থাকলেও তার বিপুল আকারই তাকে বিশেষত্ব দান করেছিল। এই ছোট ঘরে বামনদের দলে তাকে অতিকায় দানবের মতো দেখাচ্ছিল। সামনের টেবিলে অভুক্ত চায়ের কাপ পড়েছিল। একে আলোকের অভাব, তার ওপর বিড়ির অজস্র ধোঁয়ায় ঘর আরও অন্ধকার। একটা ছোকরা চাকর অসাবধানে কার পায়ে খানিকটা গরম চা ফেলে দিয়েছিল, তাই নিয়ে তুমুল হাঁকাহাঁকি চলছে। কিন্তু এই সমস্ত অসুবিধাতেই অভ্যস্ত অশান্ত কর্মকারের ভ্রুক্ষেপ ছিল না। স্ট্যান্ডির সঙ্গে বাঁকা বুড়ির মৃতদেহ দাহ করার পর সে আর দেখা করেনি। তাকেই একটা চিঠি লেখার কথা ভাবছিল লিখবে, আমার ঠিকানা সেদিন আপনি জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম ঠিকানা আমার নেই। ঠিকই বলেছিলাম, কিন্তু আজকাল কতক বিষয় আমার মত পরিবর্তন হয়েছে। মনে হচ্ছে ঠিকানা না থাকা নিয়ে শ্লাঘা করার কিছু নেই। এবার ঠিকানা একটা করব ভাবছি। সামনে অপরদিকে বেঞ্চির ওপর দুটো পা তুলে বসে অত্যন্ত অশোভনভাবে একটা আধা বয়সী গাড়োয়ান অপরিষ্কার দাঁতের পাটি বার করে দাঁত খুঁটছিল। অভুক্ত চায়ের কাপের প্রতি দৃষ্টি পড়ায় হঠাৎ অত্যন্ত পরার্থপর হয়ে টেবিলের ওপর ঝুঁকে বসে লালা মাখানো খড়কে সমেত হাতটা দিয়ে অশান্তকে সচেতন করে বললে, চাটো পিলে ভাই। অশান্ত মৃদু হেসে চায়ের পিয়ালাটা তুলে নিয়ে একটা চুমুক দিলে। আরম্ভটা ঠিক তার পছন্দ হচ্ছিল না। আচ্ছা, লেখার সময় একটু অন্যরকম করে লেখা যাবে, স্ট্যানলি যেন ভুল না বোঝেন। তারপর এক পলকে আদর্শ মানব সমাজ গড়ে ওঠে না। 2000 বছর হতে চলল যিশু মানবের জন্যে প্রাণ দিয়ে গেছেন। বুদ্ধ দেহরক্ষা করেছেন আরও আগে। মানুষ আর কি কাঁদে না? এমন কিছু দুঃখ আছে যা জীবনের অঙ্গ, সেটা অবশ্যম্ভাবী, সেটা আবশ্যকীয়, এমনকি সেটা না থাকলে জীবনের মূল্য থাকে না। সে দুঃখের জন্য মানুষ অশ্রুজল ফেলুক, কিন্তু যেসব দুঃখ দূর করার জন্যে যুগে যুগে বুদ্ধ খ্রিস্টেরা প্রাণ দিয়েছে, সে দুঃখ অনিবার্য নয়। সে দুঃখের মূল মানবের অন্ধতায়, মানবের হৃদয়হীনতায়, তার পাশবিকতায়। সে মূল উচ্ছেদ করা সম্ভব হলো কি? খ্রিস্ট ও বুদ্ধেরা একদিন মানব সমাজকে চিরসূচি করে দিতে চেয়েছিলেন। ফরাসি বিপ্লব চেয়েছিল এক যুগে পৃথিবীতে স্বর্গ আনতে। এই অধৈর্যকে নিন্দা করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু এই অধীরতা যে নিষ্ফল, এটুকু বলার সাহস আমার আছে। আদর্শ মানব সমাজের জন্যে আদর্শ মানব দরকার। সমস্ত মানব একদিনে আদর্শ হয়ে ওঠে না। পারিপার্শ্বিক অবস্থা মানুষের গতিবেগ নিয়ন্ত্রণ করে বটে। তাছাড়া আদর্শ অর্থে একটা কঠিন সুস্পষ্ট অবস্থা নয়, একটি তরল, গতিশীল, অনির্দিষ্ট অবস্থা। বাইরের ধাক্কায় মানুষকে আদর্শ হওয়ার পথে ঠেলা যায় না। যে ঠেলতে যায় সে প্রথমত নিজের অহংকারে আপনাকে প্রকাণ্ড করে দেখে, দ্বিতীয়ত মানুষের বিভিন্নতা ও বৈচিত্র্যকে অস্বীকার ও অসম্মান করে। যত বড় মনীষী, যত বড় সত্যদ্রষ্টা ঋষি হন না, মানুষ শুধু নিজের জীবনের উপলব্ধি থেকে জীবনের আদর্শ সম্বন্ধে ইঙ্গিত করতে পারেন মাত্র, কিন্তু আদেশ করার অধিকার কারণ নেই। আদর্শ মানব সমাজের জন্যে ব্যাকুলতা মানুষ আজ তো সবে প্রকাশ করেনি। যুগে যুগে দেশে দেশে অসংখ্য রচনায় নানাভাবে এই সমাজের নকশা আঁকা আছে। কিন্তু আপনি তো জানেন, এই আদর্শবাদীদেরই আদর্শের মধ্যেও এত পার্থক্য যে
ওয়ান ম্যানস হেভেন ইজ অ্যানাদার ম্যানস হেল। মানুষের এই পার্থক্য, এই বৈচিত্র্যকে সম্মান করে আদর্শ সমাজ গড়ে উঠবে যে সমন্বয়, তার রসায়ন কোনো একজন মানুষের জানা নেই। চাটা তো বরফ হয়ে গেল বাপু। আচ্ছা ভোলা লোক তো তুমি। হিতৈষী গাড়োয়ান টেবিলের ওপর রক্ষিত চায়ের পেয়ালায় একটা আঙুল ডুবিয়ে তার উত্তাপ অনুভব করে নিয়ে বললে, শরবত হয়ে গেছে, ছ্যা। যাক, ও চা আর খাবো না। হঠাৎ এই উপদ্রবে বাধা পেয়ে অশান্তর চিন্তার ধারা ভিন্ন পথে প্রবাহিত হলো। আমি যাদের জীবন যাপন করছি তাদের দেহের ও মনের কদর্যতা, গ্লানি, অপরিচ্ছন্নতা আমার প্রীতিকর যে নয় এ কথা বলা বাহুল্য। শুধু অপ্রীতিকর নয়, সে কদর্যতা আমাকে পীড়িত করে। তবে কেন আমি এ জীবন স্বেচ্ছায় বরণ করেছি জিজ্ঞাসা করতে পারেন। আমার উত্তর, পীড়িত হবার জন্য। এদের দৈহিক, মানসিক, নৈতিক দৈন্য ও স্বাস্থ্যহীনতার পরিণাম চাক্ষুষ উপলব্ধি করার জন্য। বাইরে থেকে অত্যন্ত সবল কল্পনা নিয়েও এদের নিত্য নৈমিত্তিক জীবনের পঙ্কিলতা অনুমান করা যায় না। তাই ওপর থেকে পথ বলে যা নির্দেশ করা যায়, এদের সাথে নিচে নেমে এসে দাঁড়ালে তার চিহ্নও পাওয়া যায় না। পথ নির্দেশের সার্থকতায় আমার বিশ্বাস ভেঙে গেছে। আকাঙ্ক্ষা ডানা মুড়ে মাটিতে নেমে এসেছে। তাই ভাবছি ঠিকানা করব একটা। পায়ে যার জোর নেই তাকে টেনে টুনে কোনো রকমে সোজা করে দাঁড় করিয়ে দেওয়া হয়তো সম্ভব, কিন্তু সে অবস্থায় তাকে ছেড়ে দেওয়া মোটেই নিরাপদ নয়। এদের শুধু পায়ের জোর নেই তো বটেই, পায়ের ওপর ভর দিয়ে মানুষের দাঁড়ানোর ইচ্ছাও মরে গেছে। বৃহত্তর সত্তার জন্যে ব্যাকুলতা যদি এদের ভেতর থেকে না জাগে, তাহলে বাইরে থেকে টেনে ঠেকা দিয়ে কতক্ষণ রাখা যাবে? টেনে তুলতে আমি চাই না। ওদের জীবনের পাথেয় অনুযায়ী ওদের পঙ্গুতা দূর করে ওদের সাথে হাত ধরে এই অন্ধকার হতে পথ খুঁজতে চাই। পথ আমি জানি না, এ কথাটা এতদিনে নিজের কাছে স্বীকার করার সাহস আমার হয়েছে। আমার মনে হয় আমি শুধু কটি চিরন্তন সত্যের দ্বীপ পেয়েছি। আমি সেই মামুলি সত্যে বিশ্বাস করি যে মানুষের সত্যকার মুক্তি তার নিজের ভেতরকার প্রেরণা ছাড়া আসে না। আমি বিশ্বাস করি অনাবৃষ্টির দুর্দশা বন্যায় দূর হয় না। দেহের মতো সমাজের বিস্ফোটক যখন প্রাণধারাকে দূষিত করে নিশ্চল করে তোলে, তখন তাকে সবলে চেপে বসিয়ে দিয়ে সমাজকে নিরাময় করা যায় না। আগে তার বিষকে দূর করতে হয়। আমার দায়িত্বের তুলনায় আমার শক্তি অত্যন্ত কম, কিন্তু কোনো বৃহৎ প্রতিষ্ঠানের সহায়তার অপেক্ষায় বসে থাকা আমি নিষ্ফল মনে করি। প্রতিষ্ঠানের শ্রদ্ধাই আমার খুব কম। আমার সামনে একটি মাতাল গাড়োয়ান অনেক কিছু আস্ফালন করছে। অন্যান্য সকলে তার সেই প্রলাপ অত্যন্ত উপভোগ করছে। এদের নিত্য জীবনের ভাষা যে দিনের পর দিন শোনেনি, সে বুঝতে পারবে না কোন স্তরে এখনও এরা আবদ্ধ। অত্যন্ত স্থূল যৌন সম্বন্ধের কদর্যতা এদের সমস্ত মন কিরূপ অধিকার করে আছে। ভাষায় এদের ক্ষণে ক্ষণে তারই প্রকাশ। আমি চাই ওই বিভৎসতা, ওই পঙ্গুতা ও অন্ধতা সম্বন্ধে তাদের সচেতন করে তুলে বিপুল অসন্তোষ তাদের মনে রোপণ করতে। বৃহত্তর সত্তার ব্যাকুলতা সেই অসন্তোষ থেকেই আসবে বলেই আমার বিশ্বাস। এর বেশি আমি কিছু আজও জানি না। দেহের শ্রমের পরিবর্তে ওরা যা পায়, জীবন নির্বাহের পক্ষে তা যথেষ্ট নয়, তা আমি জানি, এবং ওদের মানসিক ও নৈতিক দৈন্য যে আর্থিক দৈন্যের ফল, তাও আমি মানি। কিন্তু অশান্তর চিন্তাধারায় হঠাৎ ছেদ পড়ল। তুমি তো আচ্ছা বেয়াক্কেলে লোক বাপু। 1 কাপ চা খেয়ে 3 ঘন্টা ধরে 3 জনের জায়গা দখল করে বসে থাকলে আর সব খদ্দের যায় কোথায়?
কেবিনওয়ালা স্বয়ং এসে খিঁচিয়ে উঠল। অশান্ত ধীরে ধীরে উঠে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে গেল। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক এইখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন উপন্যাসটি শুনে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।